ঢাকা ওয়াসার পানির দাম হঠাৎ বাড়িয়ে দেয় ক্ষুব্ধ গ্রাহক, মূল্য নির্ধারণ প্রক্রিয়া নিয়ে বিতর্ক। বিল তো আমাদেরকে না জানা কয়েকবার বাড়ানো হয়েছে, তারপরে আমরা তো জানি না, যদি বিল দিয়ে যায় আমাদেরকে বাধ্য হয়ে দিতে হয়। পানি বিল বাড়ছে, এখনো ঘর ভাড়া বাড়বে। একটা তামাশার মতোই ইচ্ছা অনুযায়ী যে কোনো সময়ে দাম বাড়াচ্ছে। ব্যয়ের সঙ্গে সমন্বয়ের অজুহাত ওয়াসার। ভর্তুকি দিয়ে তো আপনি পরিবেশ বান্ধব, টেকসই আর গণমুখী পানি ব্যবস্থাপনা আশা করতে পারেন না। দেখছিলেন বিশেষ শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জঙ্গিবাদ প্রতিরোধের পাশাপাশি প্রতিকারের উপায় বের করা জরুরি বললেন প্রধানমন্ত্রী। ন্যাশনাল ডিফেন্স কলেজের 113 গ্রাজুয়েটকে দিলেন সনদ। কাল শহীদ বুদ্ধিজীবী দিবস, বাংলার সূর্য সন্তানদের স্মরণ করতে প্রস্তুত জাতি, থাকছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। প্রতীক হিসেবে দাড়িপাল্লা দেয়া যাবে না কোনো রাজনৈতিক দলকে, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। ব্যবস্থা নিতে কাল চিঠি পেতে পারে নির্বাচন কমিশন। নাগরিক সমস্যা সমাধানে উদ্যোগী প্রার্থীকেই নারায়ণগঞ্জ সিটির জনপ্রতিনিধি হিসেবে বেছে নিতে চান বন্দরবাসী। হিতলক্ষায় সেতু নির্মাণের দাবি। পবিত্র ঈদে মিলাদুন্নবীতে দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র্যালি, ইসলামের নামে জঙ্গিবাদ বন্ধে রাসূলের আদর্শ ধারণের পরামর্শ আলেম ওলামাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদের কারণ ও এর অর্থের উৎস খুঁজে বের করে প্রতিকারের উপায়ও নিরূপণ করা জরুরি। সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন সনদ দিয়ে তিনি একথা বলেন। এ সময় সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং প্রযুক্তিগত প্রশিক্ষণের জন্য সরকারের সব কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য প্রতিষ্ঠিত ন্যাশনাল ডিফেন্স কলেজের কোর্স সমাপনী 2016 অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2016 সম্পন্নকারীদের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারোয়ার্দী। এবছর দুটি কোর্সে দেশের সেনা কর্মকর্তাদের পাশাপাশি উত্তীর্ণ হয়েছেন 26 জন বিদেশি সেনা কর্মকর্তাও। সনদ তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ সভ্যতা বিনাশী প্রবণতা ছাড়া আর কিছু নয়। এটি প্রতিরোধের পাশাপাশি উপায় খুঁজতে হবে প্রতিকারেরও। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ একটি বিশ্বব্যাপী উদ্বেগজনক সমস্যা। এর কারণ, উৎস, অর্থের উৎস সবকিছু আমাদের যেমন বের করতে হবে, আবার প্রতিকারের উপায়টা কি সেটাও আমাদের নিরূপণ করতে হবে। আমাদের সরকার জঙ্গি নির্মূল ও সন্ত্রাসবাদ দমনে প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী শুধু দেশেই নয়, বিদেশের যুদ্ধভূমিতেও দায়িত্ব পালন করে। তাই পরিবর্তিত বিশ্বে তাদের প্রযুক্তিগত প্রশিক্ষণে সব ধরনের উদ্যোগ অব্যাহত রেখেছে সরকার। আমরা পরিবর্তনশীল যুদ্ধ কৌশল ও প্রযুক্তির দিকে নিবিড়ভাবে লক্ষ্য রাখছি। আমরা প্রতিনিয়ত আমাদের সশস্ত্র বাহিনীর সামর্থ্যকে পুনর্মূল্যায়ন করে যাচ্ছি এবং একবিংশ শতাব্দীর বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের জন্য সময়োচিত সকল পদক্ষেপ গ্রহণে সচেষ্ট রয়েছি। অতীতের মতো আর কেউ বাংলাদেশের মাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ডের ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে পারবে না বলেও আবারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধের ইতিহাসে নির্মম হত্যাযজ্ঞের দিন শহীদ বুদ্ধিজীবী দিবস। এদিন বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের নৃশংসভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা। দিবসটিতে বাংলার সূর্য সন্তানদের স্মরণ করতে প্রস্তুত রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ। দিনটিতে জনসাধারণের শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট।
রায়েরবাজার বধ্যভূমিতে নির্মিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে চলছে শেষ সময়ের প্রস্তুতি। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের স্বার্থে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি সেরে নেওয়া হচ্ছে টুকিটাকি কাজ। আমরা 14ই ডিসেম্বর উপলক্ষে এই জায়গায় যে কাজগুলো বুদ্ধিজীবীর আছে এগুলো প্রায় শেষের পথে আমরা নিয়ে গেছি। আজকে করলে হয়তো মোটামুটি শেষ হয়ে যাবে। সকল প্রকারের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এখানে প্রায় 1 মাস যাবত ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন ওই কাজগুলি করতেছি। প্রস্তুতির কাজ নিয়মিত তদারকি করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসকে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করার যে সমস্ত আমাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু ইতিমধ্যেই সম্পূর্ণ করা হয়েছে। তবে বধ্যভূমির স্মৃতিস্তম্ভগুলো ঘিরে রং বেরঙের এমন ব্যানার নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এ বিষয়ে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতির দৃষ্টি আকর্ষণ করা হলে ব্যানারগুলো সরিয়ে ফেলার আশ্বাস দেন তিনি। আগেই অনেকে এই ব্যানারগুলো লাগিয়েছে, এগুলো সরিয়ে সেখানে আমরা শহীদ বুদ্ধিজীবী দিবসের ব্যানার আজকের দিনের মধ্যে এখানে লাগানো হবে। এদিকে দিবসটি পালন উপলক্ষে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আমরা আশাবাদী যে আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি আমরা যথাযথ সেগুলি বাস্তবায়ন করব, এবং আমরা যদি সেটা করতে পারি কোনো ধরনের নিরাপত্তা হুমকি এখানে কেউ সৃষ্টি করতে পারবে বলে আমরা মনে করি না। বুধবার প্রথম প্রহরে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেওয়া হবে রায়েরবাজার ও মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। প্রায় 5.25 লাখ ভোটারের নগরী নারায়ণগঞ্জ, যার 1/3 মানুষই বসবাস করেন শীতলক্ষার পূর্বপাড় বন্দর এলাকায়। নদী পার্কে কেন্দ্র করে বন্দরে বেশ কিছু শিল্প কলকারখানা গড়ে উঠলেও একটি সেতুর অভাবে শহুরে নানা সুবিধা থেকেই তারা বঞ্চিত। রয়েছে গ্যাস ও পানি সংকট সহ যোগাযোগ খাতেও নানা সমস্যা। এসব সমস্যা সমাধানে উদ্যোগী প্রার্থীকে জনপ্রতিনিধি হিসেবে বেছে নিতে চান বন্দরবাসী। মাহমুদ রাকিবের রিপোর্ট। সকালের স্নিগ্ধ রোদ ওঠার সাথে সাথে নারায়ণগঞ্জ বন্দরের পাড়া মহল্লার উঠানে এখন দেখা যায় এমন ছোট ছোট জটলার দৃশ্য। বেলা বাড়ার সাথে সাথে যা ধীরে ধীরে রূপ নেয় নির্বাচনী মিছিলে। সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরেই মূলত বন্দর এলাকার সব অলিগলি এখন মুখর থাকছে সকাল থেকে মাঝ রাত অবধি। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে বাজার ঘাট থেকে শুরু করে বাড়ির আঙিনাও। নগরীর মোট 27টি ওয়ার্ডের 9টি বন্দর এলাকায় হওয়ায় সব মেয়র প্রার্থী গুরুত্ব দিচ্ছেন শীতলক্ষা নদীর ওপারের ভোটারদের দিকে। তবে বন্দরের প্রায় 1.5 লাখ ভোটার ভোট কেন্দ্রে যাওয়ার আগেই এবার কষতে চান চাওয়া পাওয়ার নানা হিসেব। প্রতিশ্রুতি চান গ্যাস ও পানি সহ সব সমস্যা সমাধানের। অবৈধ গ্যাসের তো অনেক সমস্যা, অনেক জায়গায় গ্যাসের লাইন কাইটে দিতেছে, তখন আমাদের এই জায়গাটা যখন তখন কাইটে দিতে পারে। 4 বছর ধরে সরকার দেয় 150-200 টাকা বিলে কারেন্টের মতন বিল দিয়ে দিতেছে, কিন্তু আমরা পানি পাইতেছি না। ইউনিয়ন কাউন্সিলের যে রাস্তা সেই রাস্তা হয়ে রয়েছে, সাপ্লাই পানিটা যাতে দেয় এবং ঘরে ঘরে যেমন পাকা রাস্তা যেতে পারি। তবে সবকিছু ছাপিয়ে শীতলক্ষার পূর্বপারের অভিমানী ভোটারদের চোখ সেতুর দিকেই। সেতু না থাকায় স্বাস্থ্য সেবা সহ জরুরি অনেক সেবা থেকেই তারা বঞ্চিত বলে অভিযোগ তাদের। অসুস্থ হলে আমরা তৎনগর যেতে পারি না, অন্তত নৌকাটা সময়তে পাওয়া যায়, সময়তে পাওয়া যায় না। মাস 6 আগে মানে আমার নিজের সামনে আমি ট্রলার দিয়ে পার হইতেছি, একটা নৌকার বল গ্রেডের উপর দিয়া তো কয়জন মারাও গেছে। সবচেয়ে আপনার চাওয়া হইল গিয়ে আমাদের এই ঘাট দিয়ে একটা আপনার সেতু নির্মাণের জন্য সরকার তো আশা ছিল না ব্রিজ হওয়ার লেগে, কিন্তু ব্রিজ হোক এটাই আমরা চাই। এদিকে কাউন্সিলর প্রার্থীরাও অবহেলিত বন্দরে মেয়রের মাধ্যমে নাগরিক সুবিধা বাড়ানোর নানা আশ্বাস দিচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে। বেশি গুরুত্ব দেব মাদক সন্ত্রাস, সাধারণ নিরীহ মানুষগুলো জিম্মি হয়ে আছে মুষ্টিমেয় কয়েকজন মানুষের কাছে। আমি তাদের জিম্মি দশা থেকে সর্বপ্রথম মুক্ত করব। মেয়র সাহেবের সাথে আলোচনার সাপেক্ষে অবৈধ গ্যাসটাকে বৈধ করতে পারি, সরকারের রাজস্ব আয় ঠিকমতো আদায় হয়, তার জন্য আমার সর্বাত্মক সহযোগিতা এবং সর্বোচ্চ চেষ্টা থাকবে। সব মিলিয়ে 22 ডিসেম্বরের মেয়র নির্বাচনে বন্দরের ভোটাররা যে বড় ভূমিকা রাখতে যাচ্ছেন তা নিশ্চিত বলে মনে করেন নির্বাচন পর্যবেক্ষকরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এদিকে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচারণা। নগরের প্রতিটি পাড়ায় মহল্লায় বইছে এখন নির্বাচনী হাওয়া। দুপুরে বন্দরের 25 নম্বর ওয়ার্ডে প্রচারণায় বের হন আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইভি। এ সময় স্থানীয় নেতাকর্মীরা স্বাগত জানান সাবেক এই মেয়রকে। ভোটারদের কাছে গিয়ে গত 5 বছরে নিজের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে অসমাপ্ত কাজ
বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন। পরে দল মহাসচিব সহ কেন্দ্রীয় ও তৃণমূল নেতাদের নিয়ে বন্দর এলাকায় প্রচারণা চালান তিনি। এই নির্বাচন নারায়ণগঞ্জের উন্নয়নের নির্বাচন। এই নির্বাচন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে একটি আধুনিক ডিজিটাল সিটি কর্পোরেশনে রূপান্তরিত করার নির্বাচন। একটা সিটি কর্পোরেশনের বয়স হলো মাত্র 5। এই 5 বছর বয়সের মধ্যে আমি প্রায় 600 কোটি টাকার কাজ করেছি। চাহিদা তো অনেক বেশি, কারণ এখানে বিগত 40-50 বছরে কোনো কাজ হয় নাই। আমি ব্যর্থ না সফল সেটার দায়িত্বভার কিন্তু জনগণের। জনগণকে জিজ্ঞেস করেন, জনগণই সেটার উত্তর দিবে, আমি সেটার উত্তর দিতে চাই না। গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে সব দলের সঙ্গে রাষ্ট্রপতির আলোচনার উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপি। পাশাপাশি নির্বাচনকালীন সরকার গঠনেও রাষ্ট্রপতি উদ্যোগ নেবেন বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে একথা বলেন তিনি। এ সময় ইসি গঠনে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানান ফখরুল। রাষ্ট্রপতির এই উদ্যোগ যদি সত্যিকার অর্থে নেন, আমরা রাজনৈতিক দলগুলো বিশেষ করে সরকার যদি ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেন, তাহলে অবশ্যই আমরা এখানে সফল হতে পারব। তবে সরকারের উচিত হবে এই ব্যাপারে সম্পূর্ণভাবে সহযোগিতা করা, অতীত চারিতা না করে সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা গণতান্ত্রিক ধারায় ফিরে নিয়ে আসার জন্য এই নির্বাচন কমিশন গঠন করা খুব বেশি প্রয়োজন বলে আমরা মনে করি। নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির সাথে সংলাপের বিষয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত 9:30টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির আমন্ত্রণে সংলাপে দলের কোন কোন নেতা যাবেন, তাদের তালিকা ও দলের বক্তব্য কি হবে সে বিষয়ে আলোচনা হয় বৈঠকে। বেগম জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ সহ স্থায়ী কমিটির সদস্য ও দলের সিনিয়র নেতারা। রাত 11টার সময় আরো থাকছে। চেম্বার অব কমার্সের সাধারণ সভায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের সময় পরিচালককে মারধরের প্রতিবাদে গাইবান্ধা থেকে সকল রুটের যান চলাচল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। জনগণের মতামত না নিয়েই ঢাকা ওয়াসার পানির দাম বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ গ্রাহকরা। তাদের দাবি, গ্যাস, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উচ্চ মূল্যের পর পানির বাড়তি দাম বেশ বিড়ম্বনা সৃষ্টি করবে। বছরে একাধিকবার দাম বাড়ানোর কারণে বাসা ভাড়া বেড়ে যাওয়ার আশঙ্কা তাদের। আর ক্যাব বলছে, স্বচ্ছ প্রক্রিয়ায় মূল্য নির্ধারণ না হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে ওয়াসার দাবি পানির মূল্য বাড়ানো হয়নি, বরং সরকারের অনুমোদন নিয়েই উৎপাদন খরচের সঙ্গে সমন্বয় করা হয়েছে। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। রাজধানীর নয়াটোলার বাসিন্দা শারমিন সুলতানা। 1 মাসের ব্যবধানে তার বাড়ির পানির বিল 1000 টাকারও বেশি বেড়ে যাওয়ায় বেশ দুশ্চিন্তায় রয়েছেন তিনি। ভাড়াটিয়া থেকে নিয়ে না, এটা আমরা বাড়িওয়ালারাই দিচ্ছি, তো আমাদের তো একটু সমস্যা হয়ে যায়, কারণ আমরা তো প্রতি মাসে তার ভাড়াটা বাড়াইতে পারি না। শুধু তিনিই নন, রাজধানীর 3.5 লাখ মিটারধারী গ্রাহকের কেউই বিলের কপি হাতে পাওয়ার আগে জানেন না সম্প্রতি আবাসিকে প্রতি 1000 লিটারে 1 টাকা 51 পয়সা ও শিল্প বাণিজ্যিক গ্রাহকদের জন্য 3 টাকা 72 পয়সা বাড়িয়েছে ঢাকা ওয়াসা। বিল তো আমাদেরকে না জানা কয়েকবার বাড়ানো হয়েছে, তারপরে আমরা তো জানি না, বিল দিয়ে যায়, আমাদেরকে বাধ্য হয়ে দিতে হয়। সবার মতামতের ভিত্তিতে যদি করা হতো তাহলে সবার জন্য উপকার হতো। আমাদের যে রোজি সেই রোজির উপরে প্রেশার পড়বো। পানি বিল বাড়ছে, এখনো ঘর ভাড়া বাড়বে, তার জন্য সবাই বলে দিতেছে। আশা করে আসছিলামও যে থাকবো, এক বাসায় 3-4 বছর থাকা যায়, তেমন থাকতে পারছি। আসছি তো 2 মাস হচ্ছে। প্রতি বছর 5% হারে বিল বাড়ানোর কথা থাকলেও এবছর 2 দফায় আবাসিকে 22 ও শিল্প বাণিজ্যিকে 18% পর্যন্ত বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাপ মনে করে, এমন সিদ্ধান্ত নেওয়ার আগে গণশুনানি করা প্রয়োজন। অনেকটা তামাশার মতোই ইচ্ছা অনুযায়ী যে কোনো সময়ে দাম বাড়াচ্ছেন। আমরা যারা নগরবাসী, ভোক্তা, তাদের কাছে গ্রহণযোগ্য না। আমাদের দাবি, স্বচ্ছ প্রক্রিয়ায়, অ্যাকাউন্টেবল প্রক্রিয়ায় পানির মূল্য যাতে নির্ধারিত হয়। ঢাকা ওয়াসার দাবি, ঋণ পরিশোধ ও উৎপাদন খরচের সাথে সমন্বয় করতে নেওয়া হয়েছে এমন পদক্ষেপ। ধারের টাকা যদি শোধ করতে হয়, আমাকে তো এই পানি দিয়েই শোধ করতে হবে। অতএব সেজন্যই পানির দামটাকে আমাদের মাঝে মাঝে অ্যাডজাস্ট করতে হয়। এটা আমরা না, এটা সরকারের অনুমোদন নিয়েই করা হয়েছে। ভর্তুকি দিয়ে
তো আপনি পরিবেশ বান্ধব টেকসই আর গণমুখী পানি ব্যবস্থাপনা আশা করতে পারেন না। বর্তমানে প্রতি 1000 লিটার পানির দাম আবাসিকে 10 টাকা ও বাণিজ্যিক খাতে 32 টাকা। মিজানুর রহমান খবির, সময় সংবাদ। কোনো রাজনৈতিক দলকে দাঁড়িপাল্লা প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের মনোগ্রাম দাঁড়িপাল্লা হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত বুধবার চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে জানানো হবে বলে জানিয়েছেন হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ। একই সঙ্গে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট আগামী বছরের জন্য দৈনন্দিন ক্যালেন্ডার চূড়ান্ত করেছেন, যে ক্যালেন্ডারে হাইকোর্ট ও আপিল বিভাগের অবকাশকালীন ছুটি করা হয়েছে 62 দিন। থার্ড ক্যারিয়ারে হজ যাত্রী পরিবহনের বিষয়ে উচ্চ আদালতের রায় বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান সংগঠনটির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার। থার্ড ক্যারিয়ার ওপেন হলে স্বল্প সময়ে হজযাত্রীগণ হজ করে দেশে ফিরে আসতে পারবেন। থার্ড ক্যারিয়ার ওপেন থাকলে টিকিট সিন্ডিকেট, কালোবাজারি সহ এয়ারলাইন সমূহের স্বেচ্ছাচারিতা বন্ধ হবে। বিগত 4 বছর যাবৎ থার্ড ক্যারিয়ার ওপেন না থাকলেও অনেক হজযাত্রীর ফেরত টিকিট ব্যবহার না করে এমিরাত, কাতার, কুয়েত, ইত্তেহাদ এয়ারলাইন্সের ফেরত টিকিট নতুন করে কিনে নিয়ে দ্রুততম সময়ে দেশে ফিরে এসেছে। এতে করে একজন যাত্রীকে 2টি রিটার্ন টিকিট কিনতে হয়েছে, অথচ ব্যবহার করেছে থার্ড ক্যারিয়ারের টিকিট। ফার্স্ট ক্যারিয়ারের টিকিট অফেরতযোগ্য বিধায় এক্ষেত্রে মূল্যবান বৈদেশিক মুদ্রার শুধুমাত্র অপচয় হয়েছে। রাত 11টার সময় আরো থাকছে। কাল অস্ট্রেলিয়ায় প্রথম টি-20 প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল, প্রতিপক্ষ বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্স। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার পর হ্যাকাররা আরও নতুন নতুন কৌশল নিয়ে তৎপর রয়েছে বলে জানিয়েছে সুইফট। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে প্রকাশিত বিভিন্ন ব্যাংকে পাঠানো সুইফটের এক বিবৃতিতে বলা হয়, তাদের সিস্টেমের নিরাপত্তা হুমকি বাড়ছে। সুইফটের গ্রাহক নিরাপত্তা বিভাগের প্রধান স্টিফেন গিল্ডারডেল জানান, বাংলাদেশ ব্যাংক দুর্ঘটনার পরও উল্লেখযোগ্য সংখ্যক সাইবার আক্রমণের শিকার হয়েছে সুইফট, যেগুলোর মধ্যে 5 বার চুরি করতে সক্ষম হয়েছে হ্যাকাররা। সুইফটের চিঠিতে বলা হয়েছে, হ্যাকাররা নতুন সফটওয়্যার ব্যবহার করছে যা নিরাপত্তা বলয় ভেঙে প্রকৌশলীদের সংশ্লিষ্ট ব্যাংকের কম্পিউটারে কাজ করার সুযোগ করে দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতেও এমন পদ্ধতি ব্যবহার করা হয় বলে জানা যায়। গাইবান্ধায় চেম্বার অব কমার্সের সাধারণ সভায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের সময় কয়েকজন পরিচালককে মারধরের ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য গাইবান্ধা থেকে সকল রুটে যানবাহন চলাচল এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সন্ধ্যায় জেলা মোটর মালিক শ্রমিক ঐক্য পরিষদ এবং চেম্বার অব কমার্স এই ধর্মঘটের ডাক দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে গাইবান্ধা চেম্বার অব কমার্সের পরিচালক মোক্তাদির রহমান মিঠুর পরিচালনায় সাধারণ সভা চলাকালে চেম্বার পরিচালক সাইদ হোসেন জসিমের সঙ্গে মিঠুর তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে এর জের ধরে বিকেলে চেম্বার পরিচালক ও ট্রাক মালিক সমিতির নেতা মিঠুর প্রতিষ্ঠানে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় মিঠু সহ বেশ কয়েকজনকে মারধর করলে দুপক্ষের 8 জন আহত হন। আহতদের জেলা সদরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে এই ঘটনার প্রতিবাদে গাইবান্ধা থেকে রাজধানী ঢাকা সহ সকল রুটে যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে মোটর মালিক শ্রমিক সমিতির নেতারা। পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতার না করা পর্যন্ত জেলায় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে চেম্বার অব কমার্স। তুই জসিমক মারছিস বলে আমাকে কোপান শুরু করে। এক পর্যায়ে আমি মাথা চক্কর দিয়ে পড়ে যাওয়ার মুহূর্তে আমাকে সেভ করার জন্য যখন আমার ছোট ভাই গেছে, তাকেও মারিয়ে আহত করছে, সেও হাসপাতালে আছে। আমাদের উপর হামলা করার প্ল্যানই ছিল, তা আমরা তখন পাশ কেটে চলে আসছি, তবুও আমাদের দুজনকে লাঞ্ছিত করা হয়েছে। আমাদের সাধারণ সম্পাদক মোক্তাদির রহমান মিঠুকে কিছু দুষ্কৃতিকারী অতিরিক্ত ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করায় এবং তাকে আহত করায়। দোষীদেরকে না ধরা পর্যন্ত আমাদের এই ধর্মঘট যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। ধর্মপ্রাণ মুসলমানরা ভিন্ন ভিন্ন আঙ্গিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস পালন করেন। এ উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে দোয়া, আলোচনা ও র্যালি। ইসলামের নামে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, হানাহানি বন্ধে রাসূলের আদর্শ ধারণের পরামর্শ দিয়েছেন আলেম ওলামারা।
ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনটিকে গোটা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমান পালন করে থাকে ভিন্ন ভিন্ন আঙ্গিকে, কারণ এদিনেই রাসূলের জন্ম ও ওফাত হয়, যে কারণে দিনটি একদিকে যেমন আনন্দের, অন্যদিকে আবার শোকেরও। আমাদের দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিন এবং মৃত্যুবার্ষিকী আমরা নবীর আওলাদের জন্য এবং আমরা নবীর উম্মত বলে আমরা তাদের সুপারিশ করি। পৃথিবীর যত মুমিন মুসলমান আছি, যারা আহলে বায়াত গ্রহণ করেছি, ইমামের বংশকে যারা স্বীকৃতি দিয়েছি, তাদের আজকের জন্য আমাদের খুশির ঈদ। নবী দুনিয়াতে আসার পরে সবকিছু পাইছে, রোজা, নামাজ, হজ, যাকাত সবকিছু। রাসূলের জন্মের এদিনে রাজধানী সহ সারা দেশে বর্ণাঢ্য যশনে জুলুসের আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে ময়দান থেকে একটি র্যালি বের করে মাইজ ভান্ডারীর অনুসারীরা। এতে হাজার হাজার মুসল্লি অংশ নেন। এর আগে এক আলোচনা অনুষ্ঠানে বক্তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবন আচরণ নিয়ে বয়ান করেন, সতর্ক করেন ইসলামের নামে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে। আল্লাহ রসুল কোনো দিনেই সন্ত্রাসবাদ, জঙ্গিবাদকে আশ্রয় প্রশ্রয় দেয়, এটা কেউই কোনোদিন কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণ করতে পারবে না। তাদেরকে অবশ্যই ধর্মপ্রাণ মানুষ প্রত্যাখ্যান করবে। শুধু তাদের নয়, তাদের যারা আশ্রয়দাতা, রাজনৈতিকভাবে আশ্রয়দাতা, তাদেরকেও পরিহার করতে হবে। এছাড়া মতিঝিলে দেওয়ানবাগীর অনুসারী সহ রাজধানীর বিভিন্ন স্থানে ঈদে মিলাদুন্নবীর র্যালি অনুষ্ঠিত হয়েছে, যেখানে সবারই স্লোগান ছিল রাসূলের আদর্শই হোক মুক্তির একমাত্র পথ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে গাইবান্ধার গোবিন্দগঞ্জের রংপুর সুগার মিলের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় সাঁওতালদের বসতিতে পুলিশ সদস্যদের আগুন ধরিয়ে দিতে দেখা গেলেও রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বলছেন এ ঘটনায় পুলিশের সম্পৃক্ততা থাকলে ব্যবস্থা নেওয়া হবে। ভিডিও চিত্র দিতে দেখা যায় একদল পুলিশ সদস্য সারিবদ্ধভাবে সাঁওতালদের বসতির দিকে এগিয়ে যাচ্ছেন। এ সময় তাদের কয়েকজন সদস্য এগিয়ে গিয়ে একটি ঝুপড়িতে আগুন ধরিয়ে দেয়। তাদের সঙ্গে যোগ দেন পুলিশের গোয়েন্দা বিভাগের পোশাক পরিহিত আরও কয়েকজন সদস্য। পরে তাদেরকেও আরও কয়েকটি ঘরে আগুন ধরিয়ে দিতে দেখা যায়। গত 6 নভেম্বর সাহেবগঞ্জ খামারে গড়ে তোলা বসতি থেকে সাঁওতালদের উচ্ছেদ করা হয়। এর আগে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষে 2 জন মারা যান এবং আহত হন প্রায় 40 জন। পরিপূর্ণভাবে জানি না যে পুলিশ আগুন দিয়েছে এই মর্মে কোনো মিডিয়াতে দেখিয়েছে, আন্তর্জাতিক বলেন দেশীয় মিডিয়াতে। তবে পুলিশ ফোর্স ওখানে গিয়েছিল শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য এবং আসামি গ্রেপ্তারের জন্য। অবশ্যই আমরা তদন্ত করে দেখব এবং যদি এরকম কোনো বিষয় হয়ে থাকে, এরকম কোনো ঘটনা ঘটে থাকে, অবশ্যই দোষীদের বিরুদ্ধে আমরা দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে অস্ট্রেলিয়ায় প্রথম টি-20 প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টাইগারদের প্রতিপক্ষ বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্স। নর্থ সিডনি ওভালে 2 দলের ম্যাচটি শুরু হবে বুধবার বাংলাদেশ সময় দুপুর 1টায়। কিছুদিন আগেই বিপিএলে ব্যস্ত সময় পার করেছেন সাকিব মাশরাফিরা। অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটের শক্ত দল সিডনি সিক্সার্সের বিপক্ষে আত্মবিশ্বাস নিয়েই তাই মাঠে নামবে বাংলাদেশ। নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে অস্ট্রেলিয়া আদর্শ প্রস্তুতি নিতে কোচ হাতুরু সিংহের এই পরিকল্পনা। প্রস্তুতি ম্যাচ হওয়ায় 11 জনের অধিক ক্রিকেটারকে যাচাই করবেন হাতুরু সিংহে। এই ম্যাচে মুস্তাফিজকে খেলানো হবে বলে আভাস মিলেছে। অন্যদিকে সিডনি সিক্সার্সে খেলে থাকেন অস্ট্রেলিয়ার তারকা ফাস্ট বোলার মিচেল স্টার্ক, জশ হেজেলহুড, নাথান লায়ন ও জ্যাক্স বার্ডরা। তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজ থাকায় তারা খেলবেন না এই ম্যাচে। তবে যথারীতি সিডনি সিক্সার্সকে নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ব্র্যাড হার্ডিন কিংবা দক্ষিণ আফ্রিকান ইয়োহান বোথা। রাত 11টার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জঙ্গিবাদ প্রতিরোধের পাশাপাশি প্রতিকারের উপায় বের করা জরুরি বললেন প্রধানমন্ত্রী। ন্যাশনাল ডিফেন্স কলেজের 113 গ্র্যাজুয়েটকে দিলেন সনদ। কাল বুদ্ধিজীবী দিবস। বাংলার সূর্য সন্তানদের স্মরণ করতে প্রস্তুত জাতি, থাকছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা দেয়া যাবে না কোনো রাজনৈতিক দলকে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত, ব্যবস্থা নিতে কাল চিঠি পেতে পারে নির্বাচন কমিশন। ঢাকা ওয়াসার পানির দাম হঠাৎ বাড়িয়ে দেয় ক্ষুব্ধ গ্রাহক। মূল্য নির্ধারণ প্রক্রিয়া নিয়ে বিতর্ক, ব্যয়ের সঙ্গে সমন্বয় করা হয়েছে দাবি ওয়াসার। পবিত্র ঈদে মিলাদুন্নবীতে দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র্যালি। ইসলামের নামে জঙ্গিবাদ বন্ধে রাসূলের আদর্শ ধারণের পরামর্শ আলেম ওলামাদের। দর্শক, এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।